চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদের লোকজনকে বেছে বেছে। আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। তার কারণ কি? গত বছর এই সময় একটা গণ অভ্যুত্থান চলছিল। এই গণ অভ্যুত্থানকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কিংবা নির্দিষ্ট কোনো গোত্রের কিংবা কতিপয় কিছু ছাত্রের, নিশ্চয়ই না। এই গণ অভ্যুত্থান সব শ্রেণীর, সব পেশা, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের। এমন একটা বাংলাদেশ আমরা গত বছর এই সময় দেখেছিলাম, যেখানে একদিকে ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ। সেখানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল, অভিভাবকরা নেমে এসেছিল, রিক্সা চালক, পোশাক শ্রমিক, সরকারি চাকরিজীবী, প্রান্তিক পর্যায়ের মানুষ, প্রত্যেকটা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করা সকল শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্ব ছিল। এই গণ অভ্যুত্থান সর্বজনীন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি প্রত্যেকে সেই স্বীকৃতিটা যে পেয়েছে ব্যাপারটা তা না। নির্দিষ্ট একটা গোষ্ঠী হয়তো সেই গণ অভ্যুত্থানের যে ক্রেডিট সেটাকে দিতে চেয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের তো স্বীকৃতির জন্য মানুষ নামে নাই। আমরা দেখেছি সেখানে ৮০ জনেরও বেশি মাদ্রাসার শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছেন। কই সেই জিনিসগুলো নিয়ে কেন আজকে আলোচনা হচ্ছে না? আমরা দেখেছি সেখানে ২০ জনের বেশি রিক্সা চালক শহীদ হয়েছেন, তাদের কথা কেন আলোচনা আসছে না? রক্তের দাম, জীবনের মূল্য প্রত্যেকের জন্য তো সমান। তাহলে গণ অভ্যুত্থানের স্বীকৃতি, শহীদের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা শহীদের তালিকা করা, প্রত্যেকটা শহীদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানো, সবার বিচার নিশ্চিত করা, সেখানে কেন আজকে অগ্রগতি নাই? গণ অভ্যুত্থান হয়েছিল কেন? কারণ পরপর ৩টা নির্বাচন হয়েছিল, যেখানে জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন হয়েছিল এবং ২০২৪ সালে ডামি ভোটে নির্বাচন হয়েছিল। তার মানে কি? গণ অভ্যুত্থানের মূল কারণ পরপর ৩টা ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণের বদলে রাষ্ট্র ক্ষমতার উৎস হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ। পুলিশ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, যেখানে আইনের অনুশাসন বলতে কোনো কিছু ছিল না। তার মানে এই যে আমরা ১৬ বছর দেখেছি, সেখানে দুর্নীতি ছিল, দুঃশাসন ছিল, দুর্বৃত্তায়ন ছিল, শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য এবং গণতান্ত্রিক ভিত্তি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে চুরে চুরমার করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। আর এই ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য, জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়ার জন্য রাজপথে ছিল রাজনৈতিক দলগুলো, যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। রাজপথে ছিল বিএনপি, ছিল বিএনপির সাথে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল। আমরা দেখেছি দীর্ঘ সময়ে যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, সে বিএনপির ৬০ লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে এখানে বিএনপির সাথে যারা জড়িত, যারা যুগপৎ আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত, প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অবিশ্বাস্য ৪০০-৫০০ মামলা কোনো কোনো নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে। বিএনপির ৪,৭৭০ জনের মানুষ প্রথম ১৫ বছরে শহীদ হয়েছেন। এটা অবিশ্বাস্য সংখ্যা। আমরা দেখেছি যে আমাদের হাজারের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। এমন একটা বাংলাদেশ ছিল যেখানে পুলিশ হানা দিয়ে ভাইকে না পেয়ে ভাইকে গুলি করে মেরেছে, পুলিশ হানা দিয়ে সেখানে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে, গুম করে ফেলেছে। আমরা দেখেছি একটা নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক জননীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে বাবার জানাজার ইমামতি করতে হয়েছে ডান্ডা বেরিতে হাত পা বেঁধে। এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে অনেক রাজনৈতিক নেতাকর্মী বছরের পর বছর তাদের বাড়িতে যেতে পারে নাই। তারা হয়তো গ্রামে বিত্তশালী অবস্থায় ছিল, কিন্তু সেটা দখল হয়ে যাওয়ার কারণে ওকে বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়েছে। এমন অজস্র মানুষ আছে। আমরা দেখেছি এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছে, বিত্তশালী ঘরের মানুষেরও ধান খেতে ঘুমাতে হয়েছে, হাওরে থাকতে হয়েছে। তার মানে কি? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য যেভাবে প্রয়োজন গণমানুষের এবং গণমানুষের নেতৃত্বে যে রাজনৈতিক নেতাকর্মী ছিল, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাধ্যমে, যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। এমন একটা বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ করলে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকলে সেকেন্ড ক্লাস সিটিজেন। সরকারি অফিসে গেলে আমরা আমাদের প্রাপ্য সেবাটুকু পেতাম না। পুলিশের কাছে গেলে যদি আওয়ামী লীগের বাইরে হতাম, আমরা হেনস্থার শিকার হতাম, বিচারের নামে অবিচারের শিকার হতাম। আমরা দেখেছি কোনো চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সুবিধা গত 16 বছরে গড়ে উঠে নাই।
আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে যে ক্ষেত্রগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, এখানেই যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি, মেধার অবমূল্যায়নের শিকার হয়েছি, তাই না। বাংলাদেশের এমন একটা দেশ যেখানে প্রায় 18 কোটি মানুষের ভিতর 90% বেশি মুসলিম, সেই ইসলাম অধ্যুষিত বাংলাদেশে আমরা অবিশ্বাস্য একটা জিনিস দেখলাম, যেখানে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। ইসলামী মূল্যবোধের উপর আঘাত নেমে এসেছে। 2013 সালে আমরা শাপলা চত্বরে পাঁচিমেতে দেখেছি কি ধ্বংসযজ্ঞ ঘটেছে। এই বাংলাদেশে আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত আসবে। বসত বাড়ি থেকে হালাকা করছেন, সেটি করতে বাধা। কোরআন সুন্নাহ পাঠ করতে যাচ্ছেন, সেটিতেও বাধা। ইসলাম চর্চা করতে যাচ্ছেন, সেটিতেও বাধা। আমাদের যারা আলেম মাশায়েখ করেছেন, ওনাদেরকে জঙ্গিবাদে তার জড়িত ধরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, একের পর এক হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ তো আমাদের 71-এর আকাঙ্ক্ষা ছিল না। আমরা দেখেছি চাকুরির ক্ষেত্রে বৈষম্য, যেখানে যারা মাদ্রাসা থেকে এসছেন ওনাদেরকে স্কিল সেট তৈরি করা, ট্রেনিং দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদের লোকজনকে বেছে বেছে। আমরা এমন বাংলাদেশ দেখেছি যেখানে নতজন পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে একটি নির্দিষ্ট দেশের আধিপত্যবাদের মাধ্যমে জলাঞ্জলি দেওয়া হয়েছিল। আমরা ভুলি নাই সেই যে কাঁটাতারের উপর দাঁড়িয়ে আমাদের বোন ফেলানীর লাশের কথা। আমরা ভুলি নাই আমাদের ভাই আবরারের হত্যাকাণ্ডের কথা। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ গড়ে তুলেছেন, সেখানে নতজনক পররাষ্ট্রনীতি থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের সাথে একটা সম্মানজনক সম্পর্ক স্থাপন করেছিলেন। ওনার সময় কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইসলামী মূল্যবোধের আলোকে মধ্যপ্রাচ্যের সাথে, মুসলিম উম্মার সাথে সম্পর্ক তৈরি করা, ওয়াইসির সাথে সম্পর্ক তৈরি করা। আমরা দেখেছি, আপনারা যারা সৌদি আরবে যান, সেই জিয়ারট্রির ঘটনা আমরা দেখেছি। সৌদি আরবে উনি কীভাবে বাংলাদেশ থেকে এবং অন্যান্য কুয়েত, কাতার সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম কীভাবে অ্যাড করা হয়েছিল।